পাচ্ছেন? রিভিশন ক্লাস আমাদের থাকবে না, রিভিশন আপনারা করতে পারবেন, ওয়েবসাইটে ক্লাসগুলো থাকবে। ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? তারপর ভাই আপনি হ্যান্ড রেজ করেছেন, কোশ্চেন করতে যাচ্ছেন মনে হয়। জিয়ন ভাই, প্রবলেম সলভিং কোনো ক্লাস থাকবে না। প্রবলেম সলভিং এর জন্য তো আপনাদের কিউএনডে আছে। আর এত বড় সিলেবাসের বা একটা দুইটা প্রবলেম সলভিং দিয়ে কিন্তু আসলে এটা হয় না আলাদাভাবে। আপনাদের যে প্রবলেম গুলা, এটার জন্য আপনারা কিউএনডে ইউজ করবেন। আর যে এই ক্লাস শেষে আপনাদের 100টা লেকচার ক্লাস, যেগুলো সাবজেক্ট ভিত্তিক ক্লাস শেষ, এগুলো হয়ে যাওয়ার পরে আপনাদের প্রত্যেকটা সাবজেক্টের উপরে একটা করে কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস হবে। প্রশ্ন ব্যাংক থেকে বিগত বছরের প্রশ্নগুলোর উপরে 6টা ক্লাস দেওয়া হবে, বিগত বছরের প্রশ্ন দেবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাই, আমাকে শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ ভাই, আমি আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ, মনে হয় তাহলে শুরু করে দিতে পারি ভাই। আচ্ছা, ঠিক আছে ভাই। জি, শুরু করে দিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। 47তম বিসিএস প্রিলিমিনারি প্রোগ্রেসিভ ব্যাচের পঞ্চম লেকচার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে ভোকালে আছে আমি, আপনার ডিমান্ডেতে আছেন আপনাদের প্রিয় আরাফাত ভাইয়া। তো আজকে আমরা আহ ইংরেজি ল্যাঙ্গুয়েজ অংশের ভার্ব এবং তার ক্লাসিফিকেশন অংশ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো ভার্ব এবং তার ক্লাসিফিকেশন অংশ নিয়ে যদি আলোচনা করতে যাই, প্রথম জিনিসটা হচ্ছে যে এই লেকচার থেকে আপনারা কি পরিমাণ জিনিস কমন পেতে পারেন। তো নর্মালি ভার্ব থেকে কিছু কিছু প্রশ্ন ঘন ঘন আসে, যেমন ভার্বের ক্লাসিফিকেশনের মধ্যে জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ এবং কোনটা কিভাবে জিরান্ড এবং পার্টিসিপলের মধ্যে ডিফারেন্স, কোনটা জিরান্ড কোনটা পার্টিসিপল, এই ধরনের প্রশ্ন রেগুলার বেসিসে আসতে দেখা যায়। তার বাইরে রাইট ফর্ম ভার্ব আসে মাঝে মাঝে, ভার্বের বিভিন্ন ফর্ম থেকে কিছু প্রশ্ন আসে, এবং ভার্বের প্রকারভেদ, নিচের কোনটিতে কি ধরনের ভার্ব আছে বা নিচের কোন এটি, এই ধরনের প্রশ্ন মাঝে মাঝে আসে। তো এটা হচ্ছে ব্যাপার। তো প্রথম কথা হচ্ছে ভার্ব কি, কোন একটা কিছুর অ্যাকশন বা কাজকে ভার্ব বলে। অ্যাকশন বা কাজ, অ্যাকশন বা কাজের যে শব্দবাচক যা আছে সেগুলো সবই ভার্ব, যেমন ইট, স্লিপ, তারপরে হচ্ছে আপনার কি হতে পারে, আমি এখন লিখছি, রাইট, এটসেট্রা, এগুলো সব হচ্ছে ভার্ব। এখন প্রথমে যদি আসি, আমি আপনাদেরকে কিছু শব্দ দিব এবং আপনারা সেটাকে ভার্ব বানাবেন, শব্দের জন্য উপযুক্ত ভার্ব ফর্ম সাজেস্ট করবেন। লেটস ট্রাই দিস। যেমন প্রথম ইয়াটা হচ্ছে, যেমন প্রথমটা যদি আপনাদেরকে বলা হয়, যেমন ফুড, এটার জন্য ভার্ব কি হবে? ফুড, খাবার। তো কাউকে খাওয়ানো, কাউকে খাওয়ানো কি হবে? ফুডের জন্য ভার্ব ফর্ম হবে ফিড। গুড, থ্যাংক ইউ। কুল, তার জন্য ভার্ব কি হবে? ঠান্ডা, কোনো কিছু ঠান্ডা করা। কুলের জন্য ভার্ব ফর্ম কি হবে? না, ফ্রোজেন বা কোল্ড কিন্তু ভার্ব না, বুঝছেন? এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। একজন পেরেছেন, প্রিমা। কুলের জন্য ভার্ব ফর্ম হবে চিল। বুঝতে পেরেছেন? সবাইকে বুঝতে পারছেন? কুলের জন্য ভার্ব ফর্ম হবে চিল, চিল মানে ঠান্ডা করা। ঠিক আছে, কোন একটা কিছু। আচ্ছা, কুলের জন্য ভার্ব ফর্ম চিল। ওকে, এবার বলেন তো দেখি, পিওর এর জন্য ভার্ব ফর্ম কি হবে? পিওর, পিউরিফাই তো নাউন। ও সরি, পিউরিফাই, হ্যাঁ সরি, পিউরিফিকেশন হচ্ছে নাউন, সরি। পিউরিফাই, পিওরের জন্য ভার্ব ফর্ম হবে পিউরিফাই। ওকে, তারপরে যদি আপনাদেরকে বলা হয় লিটল মানে হচ্ছে ছোট, এখন বলেন কাউকে ছোট করা, ভার্ব ফর্ম কি হবে লিটলের জন্য? ভার্ব ফর্ম, ভেরি গুড, বি লিটল, কাউকে ছোট করা। ফ্রেন্ড, ফ্রেন্ডের জন্য ভার্ব ফর্ম কি হবে? ফ্রেন্ড,
ভেরি গুড, অনেকেই পেরেছে। বি ফ্রেন্ড, আনফ্রেন্ড না কিন্তু, হ্যাঁ। ফেসবুকে আনফ্রেন্ড হয়, পরীক্ষার এক্সামে বি ফ্রেন্ড লিখতে হবে। ঠিক আছে। ম্যারি হচ্ছে বিয়ে করা, বিয়ে দেওয়া, ভার্ব কি হবে? ম্যারি হচ্ছে বিয়ে করা, বিয়ে দেওয়া, ভার্ব কি হবে? বিয়ে দেওয়া। ম্যারেজ হচ্ছে নাউন, অধিকারী পেরেছে, ভেরি গুড। সেটা হচ্ছে ম্যারি অফ, কাউকে বিয়ে দেওয়া। সর্বশেষ, সর্বশেষ যদি বলি জেন্ডার। জেন্ডার মানে হচ্ছে কি, লিঙ্গ। তো কোন একটা কিছু প্রডিউস করা অর্থে জেন্ডারের ভার্ব ফর্ম কি হবে? প্রোডাকশন অর্থে জেন্ডারের ভার্ব ফর্ম কি হবে? প্রোডাকশন অর্থে। একজন পেরেছেন, অধিকারী। উত্তর হচ্ছে এন জেন্ডার। সেম রুট, দেখেন শিওর, শিওরটা কি হবে? এশিওর। এরকম ফার্ম কি হবে? ফার্ম, ফার্ম মানে মজবুত, কনফার্ম করে বলাকে বলে অ্যাফার্ম। সার্টেইন, ভার্ব কি হবে? সার্টেন মানে নিশ্চিত, সার্টেনের জন্য ভার্ব কি হবে? অ্যানসার্টেইন না, সার্টেনের জন্য ভার্ব হবে অ্যাসার্টেইন। সার্টেনের জন্য ভার্ব কি হবে? অ্যাসার্টেইন। সো মোটামুটি আমি ভার্বের ব্যবহারগুলো কি মোটামুটি বুঝাইতে পারছি? এই ধরনের প্রশ্ন আসতে পারে যে অমুক শব্দটার ভার্ব ফর্ম কি, তমুক শব্দটার ইয়ে কি, বা অনেক সময় রিভার্স হতে পারে, ভার্ব থেকে দিয়ে একটা ভার্ব তুলে দিয়ে বলতে পারে এটার জন্য নাউন কি হবে। এরকম রিভার্স প্রশ্ন আসতেই পারে। ঠিক আছে, হ্যাঁ। ওকে। সার্ট থেকে হচ্ছে সার্টিফাই, সার্টেন থেকে হচ্ছে অ্যাসার্টেইন। সার্ট যদি হয় সেটা হবে সার্টিফাই, কিন্তু যদি হয় সার্টেইন তাহলে সেটা হবে অ্যাজ সার্ট। ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আসেন আমরা তাহলে মোটামুটি বুঝে গেছি যে ব্যাপারটা কি কিভাবে হয় সেটা। আচ্ছা, ভার্ব অংশ শেষ। বেসিক ফর্মস অফ ভার্ব, যে কোনো একটা ভার্বের বেস ফর্ম। যেমন যদি আমরা বলি বি হচ্ছে বেস ফর্ম, এটার ইনফিনিটিভ ফর্ম কি হবে? এটার ইনফিনিটিভ হবে হচ্ছে টু বি। এটা পাস্ট টেন্স কি হবে? এটা পাস্ট টেন্স হবে ওয়াজ বা ওয়্যার। এটার পাস্ট পার্টিসিপল কি হবে? এটা পাস্ট পার্টিসিপল হবে বিন। এটার প্রেজেন্ট পার্টিসিপল কি হবে? এটা পার্টিসিপল হবে বিইং। এবং এটা জিরান্ড ফর্ম কি হবে? এটা জিরান্ড ফর্ম হবে বিইং। এটা গেল এক নাম্বার। আসলে আমরা আরেকটা দেখি। বেস ফর্ম হচ্ছে ইট, ইনফিনিটিভ ফর্ম হবে টু ইট, পাস্ট টেন্স হবে এইট, পাস্ট পার্টিসিপল হবে ইটেন, প্রেজেন্ট পার্টিসিপল হবে ইটিং, জিরান্ড কি হবে? জিরান্ড হবে ইটিং। এভাবে করে ভার্বের বিভিন্ন ফর্ম গুলো আসে, আমরা ছোটবেলায় পড়েছি না কোন ফর্মটা কি। যেমন একজন বলছে হ্যাড, হ্যাড টু কি হবে? হ্যাড টু অক্সিলারি ভার্ব, হ্যাড টু কোনো ইয়া ভার্ব। ঠিক আছে, ওকে। ভার্ব বানানোর কি কোনো নিয়ম আছে? আমরা ভার্ব বানাই না, আমরা অর্থগতভাবে ভার্ব অ্যাসোসিয়েট করি, আমরা কোনো ভার্ব বানাচ্ছি না। ভার্ব গুলা আছে, শুধু কোনটার সাথে কোনটা যায় সেটা আমরা জানি কিনা সেটা জানি। তো না জানলে মুখস্থ করতে হবে যে কোনটার জন্য কোন ভার্বটা হয়। ওকে, আচ্ছা ঠিক আছে। দেখি একটা কঠিন ধরি, বলেন তো দেখি গেস্ট শব্দের জন্য ভার্ব কি হবে? দেখি কে পারবে। গেস্ট শব্দের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব কি হবে? গেস্ট, অতিথি। একজন বলে, একজন পেরেছেন, সামুরা পেরেছেন। গেস্টিফাই বলতে কোনো শব্দ নাই, গেস্টিফাই, গেস্ট্রিক, জেস্টার, হ্যাঁ, এইসব দেন। গেস্ট কি হবে? গেস্ট হবে এন্টারটেইন, অতিথি আপ্যায়ন করতে হবে। আপ্যায়ন ইংরেজি হচ্ছে এন্টারটেইন। ঠিক আছে, এই হচ্ছে। আসলে আমরা সামনের দিকে যাই।
এখানে ভার্বের অনেক বড় একটা ক্লাসিফিকেশন আছে, সবগুলা টার্ম আপনাদের জানতে হবে তা না, বাট কিছু কিছু জিনিস জানাটা খুব জরুরি। যেমন ফাইনাইট কি বুঝতে হবে, নন ফাইনাইট কি বুঝতে হবে। প্রিন্সিপাল অক্সিলারি আমরা জানি, জিরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর সেখানে পার্টিসিপল প্রকারভেদ, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে ট্রানজিটিভ ভার্ব কি, ইন্ট্রানজিটিভ ভার্ব কি, এটা ইম্পর্টেন্ট। এই পর্যন্ত যদি বুঝেন তাহলে চলবে, পরেরটা যদি না বুঝেন কোনো সমস্যা নাই, বাট অন্তত এই পর্যন্ত আমাদের সবাইকে ভার্বের ক্লাসিফিকেশনটা বুঝতে হবে। ঠিক আছে, তো আসেন আমরা এখন এই পর্যন্ত বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা আগে একটু বোঝার চেষ্টা করি ফাইনাইট ভার্ব কি, নন ফাইনাইট ভার্ব কি। ঠিক আছে, ফাইনাইট ভার্ব হচ্ছে কোনো একটা বাক্যে ভার্ব, ফাইনাইট ভার্ব হচ্ছে অ্যাকচুয়ালি ভার্ব, আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে কি অ্যাকচুয়ালি ভার্ব না। একটা উদাহরণ দিলে দেখেন, আমি যদি বলি আই হ্যাভ, আই হ্যাভ না, আই সি এ ফ্লাইং বার্ড। এই বাক্যে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি বলবেন সিটা হচ্ছে ভার্ব, সে অ্যাকচুয়ালি ভার্ব। আবার দেখেন, ফ্লাইং শব্দটা সে ভার্ব থেকে আগত শব্দ, ভার্ব থেকে আগত একটা অ্যাডজেক্টিভ। এরকম ভার্ব যদি ভার্ব থেকে যায় তাহলে সে হচ্ছে ফাইনাইট ভার্ব, আর ভার্ব থেকে আগত শব্দ যদি অ্যাডজেক্টিভ হয়ে যায়, নাউন হয়ে যায়, তাহলে সে হয় নন ফাইনাইট ভার্ব। এই জিনিসটা কি সবাই বুঝছে? একটু দেখি রেসপন্স করি। ভার্ব যদি ভার্ব থাকে সে ফাইনাইট, ভার্ব যদি অন্য কোনো পার্ট স্পিচ হয়ে যায় তাহলে সে হচ্ছে নন ফাইনাইট। ওকে, এই হচ্ছে বিষয়। ওকে, তাহলে আমরা ফাইনাইট কি নন ফাইনাইট কি আমরা বুঝে গেলাম। ওকে, এখন আসেন দেখি আমরা পরেরটাই যাই। তো ভার্ব, এখানে ভার্ব বলতে মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব কোনটার? এটা হচ্ছে ফাইনাইট ভার্বের প্রকার, ফাইনাইট ভার্বের প্রকার। ফাইনাইট ভার্বই আসলে ভার্ব। ফাইনাইট ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে মেইন ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি। এই অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার, একটা হচ্ছে মোডাল অক্সিলারি আর একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি ভার্ব যেগুলো, প্রাইমারি বলতে বি ভার্ব বোঝায়। প্রাইমারি বলতে যত বি ভার্ব আছে সেগুলোকে বোঝায়। মোডাল বলতে শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, ডিয়ার, ইউজ টু, অট টু, হ্যাঁ, হ্যাভ টু, এগুলো সব হচ্ছে মোডাল অক্সিলারি ক্লাসিফিকেশন। চলে আসেন ফাইনাইট। তাহলে ফাইনাইট ভার্ব হচ্ছে কি, আমরা আবার ডেফিনেশন দেখি, ভার্ব থেকে আগত পার্শ্ব স্পিচ ভার্ব। ভার্ব নন ফাইনাইট ভার্ব কি, ভার্ব থেকে আগত পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ কি কি হবে? পার্টস অফ স্পিচ হইতে পারে নাউন অথবা অ্যাডজেক্টিভ, অথবা হতে পারে কি ইনফিনিটিভ। এক্সাম্পল নেই, আই আই লাইক টু সুইম, অথবা আই লাইক সুইমিং। তাহলে এখানে আমরা যদি দেখি লাইকটা কি, লাইকটা হচ্ছে ফাইনাইট ভার্ব। টু সুইম, সুইমিং কি, এরা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আশা করি আমরা এটা বুঝতে পারছি। আসলে আমরা চলে যাই তারপর একটা প্রিন্সিপাল আর অক্সিলারি। দেখেন, লক্ষ্য করেন, আই ডু, আই ডু ওয়ার্ক, এখানে কি ডু কি, আই ডু ওয়ার্ক, ডু কি প্রিন্সিপাল ভার্ব। আবার দেখেন, আই ডোন্ট ডু ওয়ার্ক, ডোন্ট কি, এখানে ডু কি, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এই ডু কি, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এখন বলেন দেখি, আই এম এ বয়, এখানে এম কি প্রিন্সিপাল ভার্ব নাকি অক্সিলারি ভার্ব? উত্তর করেন। আই এম এ বয়, এখানে এম কি প্রিন্সিপাল নাকি অক্সিলারি? নর্মালি এম একটা অক্সিলারি ভার্ব,
কিন্তু এই বাক্যে এম হচ্ছে একটা প্রিন্সিপাল ভার্ব, যেহেতু প্রিন্সিপাল ভার্ব উপস্থিত নাই এই জন্য অক্সিলারি ভার্বই প্রিন্সিপাল ভার্ব হয়ে যায়। অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব বলতে আমরা একটা বাক্যের প্রধানতম ভার্বটাকেই, চলে গেল শেষ। আসেন আমরা চলে যাই। ক্যান, কুড, মে, মাইট, শেয়াল, উইল, শুড কোনটা কখন হয়? ক্যান বাংলা করলে পারা যায় পারা, এই ক্ষেত্রে কারো এবিলিটিকে নির্দেশ করে। কি নির্দেশ করে? কারো এবিলিটি, যেমন আই ক্যান রাইট। আবার আরেকটা আছে মে, এটাকেও বলা যায় পারা, কিন্তু এই ক্ষেত্রে পসিবিলিটি নির্দেশ করে। যেমন ধরেন আই মে রাইট, আমি লিখতেও পারি নাও লিখতে পারি। এখানে হচ্ছে আমার এবিলিটি আছে লিখার, আমার দুইটা হাত আছে, আমি লেখাপড়া জানি, সো আই ক্যান রাইট। আর এখানে হচ্ছে সম্ভাবনা, হ্যাঁ, যে তুমি কি তাকে রিপ্লাইটা দিবা? আমি বললাম আই মে রাইট, মানে হচ্ছে আমি লিখতেও পারি নাও লিখতে পারি, দুইটাতেই বাংলায় পারা আসে, কিন্তু একটাতে অ্যাবিলিটি নির্দেশ করে আর এটাতে পসিবিলিটিকে নির্দেশ করে। এই ক্যানের পাস ফর্ম হচ্ছে কুড এবং মেয়ের পাস ফর্ম হচ্ছে মাইট। পোলাইটনেস শো করতে কুড ব্যবহার করা হয়। পোলাইটনেস শো করতে কুড ব্যবহার করা হয়, যেমন কুড ইউ পাস মি দা সল্ট প্লিজ। এখানে কুড কি? উত্তর হচ্ছে পোলাইটনেস। ঠিক আছে, চলে যাই শুড। শুড হচ্ছে উচিত অর্থে বসে। কি অর্থে? উচিত। আচ্ছা, আমার এখানে আজান দিচ্ছে মসজিদে, আমি একটু 2 মিনিটের জন্য নীরবে গেলাম, আজান শেষে আবার লেকচার শুরু করছি।
ওকে, আজান শেষ, আমি আবার ক্লাসে ব্যাক করতেছি। তো সুরটা আসে উচিত অর্থে। তো অনেক সময় আমরা সবকিছুতে সুর দেওয়ার চেষ্টা করি, হ্যাঁ, কখন সুরটা হবে এবং কখন সুরটা হবে না সেটা আমরা অনেক সময় বুঝি না। ফর ইনস্ট্যান্স আমি যদি বলি ইউ আর ইউ আর বিং লেট, ইউ ড্যাশ লিভ আর্লি। এখানে কি হবে? একজন লেট হয়ে যাচ্ছে, এখন তার কি উচিত? তার হচ্ছে তাড়াতাড়ি কি লিভ করা উচিত। তাহলে এটা হচ্ছে ইউ শুড লিভ আর্লি। ইউ আর ইন এ রেস্ট্রিক্টেড এরিয়া, ইউ ড্যাশ ওয়্যার অ্যান আইডি কার্ড। এই জায়গাটায় শুড হতে পারে, বাট এখানে যদি অপশনে যদি কোথাও মাস্ট থাকে তাহলে আনসার হবে মাস্ট। এটা কি হবে? অপশনে যদি মাস্ট থাকে তাহলে এটা আনসার হবে মাস্ট, কারণ এটা তার উচিত অনুচিতের মধ্যে নাই, এটা তার চয়েসের ব্যাপার না। এটা এখানে রেস্ট্রিক্টেড এরিয়া, এটা নিয়ম, তাকে এটা করতে হবে। উচিত অনুচিতটা হয় বিবেকের উপর, বুঝতে পারছেন? হ্যাঁ, ফুটপাতে গাড়ি চালানো উচিত না, এটার চেয়ে ফুটপাতে গাড়ি চালানো যাবে না এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ফুটপাথ ইজ নট ফর কার ড্রাইভিং, এটা কারো বিবেকের ব্যাপার না। এটা নিয়ম আছে, তুমি চালাইতে পারবে না, তুমি চালাইতে পারবে না, শেষ। ইট ইজ বাই ল। ঠিক আছে, এটা কারো চয়েসের ব্যাপার না যে আমার মন চাইলো আমি চালাবো না, মন চাইলো চালাবো, ব্যাপারটা তা না। উচিত অনুচিত হচ্ছে কি, এটা কোনো ল থাকে না, আমাদের নিজেদের ভিতরকার ইয়ে থেকে আসে। বড়দেরকে সম্মান করো, এটা আইনের কোথাও লেখা নাই, কিন্তু এটা সামাজিক প্রথা, আমরা সেটা করি, এটা হচ্ছে উচিত। বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ। তা এখন বিয়েতে দাওয়াত দাও, এখন এটা তো এটা এটা কোথাও আইন নাই যে কেউ বিয়েতে দাওয়াত না দিলে আমি তার নামে মামলা করতে পারবো, এরকম কিছু নাই। সবাই করে, করলে ভালো, মানুষজন খুশি হয় তাই করে। এটা হইলো উচিত বিবেকের উপর। এখন কারো যদি মনে হয় না আমি দিব না, তাহলে তো আপনি গ্রেফতার করতে পারবেন না, এই দোস্ত তুমি কেন করবে? গ্রেফতার তো করা যাবে না। তার পক্ষে সম্ভব হলে সে দিবে, না হলে দিবে না, এরকম। আমি বুঝাতে পারছি কথাটা? উচিত অনুচিত আসে হচ্ছে ভিতর থেকে, নিজের চেতনা বোধ থেকে। হ্যাঁ, নৈতিকতা মূল্যবোধ সুশাসনে পড়ছেন না, উচিত বোধ। এই উচিত অনুচিত আসে হচ্ছে ওই ঔচিত্য বোধ থেকে। আর যেটা বাই ল, সেটা বাই ল। ইজ ইট ক্লিয়ার? আমি কি সবাই বুঝাতে পারছি না বুঝাতে পারি নাই? একটু ইয়েস তো ভেরি গুড দেখতে চাই। এই হলো শুটের ব্যাপার। ঠিক আছে, আসেন আমরা চলে যাই তারপর। শ্যাল, শ্যাল দিয়ে দুইটা জিনিস নির্দেশ করে। একটা হচ্ছে ফিউচারে কোনো কিছু হবে, যেটা হচ্ছে ফিউচারে কোনো একটা কিছু হবে যেটা হচ্ছে আই বা উইর সাথে বসে, আই বা উইর সাথে। আরেকটা হচ্ছে সুডের প্রেজেন্ট ফর্ম হিসাবে ঔচিত্য বোধ বোঝাতে। ঔচিত্য কিংবা আহ ঔচিত্য কিংবা হচ্ছে মোরাল অব্লিগেশন। যেমন কখনো কোনো দলিল পড়ছেন? দলিল দস্তাবেজ পড়ছেন কখনো? দলিল দস্তাবেজ পড়লে দেখবেন দলিল দস্তাবেজের মধ্যে শ্যাল লেখা থাকে। যেমন an employee shall not do this, the customer shall not return the your product after 7 days। এটা হলো তার মানে মোরাল অব্লিগেশন, তাকে দিয়ে দিছে, তুমি এর বেশি তুমি করতে পারবে না। ইজ দ্যাট ক্লিয়ার? আমি 2 দিন আগে শুনেন, বাঙালি খুব অদ্ভুত জাতি, খুবই অদ্ভুত জাতি। কেন অদ্ভুত জাতি? 2 দিন আগে আমি গেছি শপিং এ, মজার জিনিস বলি, শপিং এ গেছি। তো যেই দোকানে আমি শপিং এ গেছি, এরা সব ধরনের কাপড় চোপড় বিক্রি করে। তো এবং ওদের একটা নিয়ম হচ্ছে যে 1 মাসের মধ্যে কোনো একটা কাপড় আপনি কিনে নিয়ে গেছেন, সেটা যদি আপনার সাইজে না হয় কিংবা কোনো কারণে যদি আপনার না হয়, আপনি সেটা দিয়ে আরেকটা কাপড় নিয়ে যেতে পারেন। তা আমি যখন বিল পে করতে গেছি, যে দেখি কাউন্টারে তুমুল ঝগড়া চলতেছে ওই পাশের বিক্রেতাদের সাথে একজন কাস্টমারের। তো ব্যাপারটা কি নিয়ে ঝগড়া? ব্যাপারটা হলো কাস্টমার একটা একটা আন্ডারওয়্যার খরিদ করছে,
এখন সেটা বাসায় নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তার মনে হয়েছে এটা তার ফিটিং হয় না, এখন সে আন্ডারওয়্যার ফেরত দিয়ে সে এক্সচেঞ্জ চায়। এখন দোকানদার তারে বুঝাইতেছে যে ভাই এই আইটেম তো আমরা ফেরত রাখি না। কাস্টমার বলে আপনাদের পলিসিতে আছে, আপনারা কেন ফেরত নেবেন না? তো বুঝাইতেছে এটা পার্সোনাল ক্লোথ, এটা আমরা ফেরত নেই না। তো এখন এটা আর তারে বোঝানো সম্ভব হচ্ছে না যে এটা কেন। তা আমি পরে সেলসম্যানকে জিজ্ঞেস করলাম আপনি কি এটা ফেরত নিচ্ছেন না নিচ্ছেন না? তো সেলসম্যান বলতেছে উনি তো আমাকে এটা ফেরত নিতে চাপ দিতেছে। তখন আমি পরে, আমিও কাস্টমার, পরে আমি বললাম আপনি যদি এটা ফেরত নেন তাহলে আমি আর কোনোদিন আপনার এখানে শপিং করতে আসবো না। আল্লাহ জানে আপনি আর না জানি কি কি জিনিস ফেরত দিয়ে আসতেছেন অন্যান্য কাস্টমারদের কাছে। আর এই লোকরা আর কে কিভাবে বুঝাবে বলেন, বুঝতে পারছেন ব্যাপারটা? তো অনেক কিছু আছে পলিসিতে থাকে, আবার অনেক কিছু আছে বাস্তবে এটাকে ইনকর্পোরেট করা সম্ভব হয় না, ঠিক আছে? এর চেয়ে ভালো এক্সাম্পল দিয়ে আমার মনে হয় ঔচিত্যবোধ আর বোঝানো সম্ভব না। আশা করি আই হ্যাভ গিভেন ইউ দ্য বেস্ট এক্সাম্পল অফ ঔচিত্যবোধ। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার? হুম, আচ্ছা, আসেন আমরা সামনের দিকে যাই। আমি জানি না আমার গল্প শুনে আপনারা মজা পাইছেন কিনা, কিন্তু আমি হল অফ করে বলতে পারি ওই মোমেন্টে যদি আপনি এখানে আমার জায়গায় উপস্থিত থাকতেন, আপনি ঝগড়া দেখে অনেক মজা পাইতেন। আমার সেদিন মানে আমার এত মজা লাগছে, আমি যার যার সাথে দেখা হয়েছে সবাই এই কাহিনী বলছি সারাদিন। তো ঠিক আছে যে একজন মানুষ, এটা হলো অ্যাকচুয়াল ক্রাইসিস, রিয়েল ক্রাইসিস, ঠিক আছে? ওকে, আসেন সামনের দিকে যাই। আচ্ছা, উড কি, মাস্ট কি, উড বেটার কি, ইউজ টু কি? উড হচ্ছে উইলের পাস্ট ফর্ম। উইলের পাস্ট ফর্ম, এর বাইরেও পোলাইটনেস বুঝাইতে উড ইউ মাইন্ড ব্যবহার করা হয়। পোলাইটনেস বুঝাতে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড এই জিনিসটা ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে টেন্সটা প্রেজেন্টে থাকে, এটা পাস্ট টেন্স হয়ে যায়। মাস্ট হচ্ছে অব্লিগেশনস, লিগ্যাল অব্লিগেশনস। লিগ্যাল অব্লিগেশনস এ হয়, যেটা একটু আগে দেখাইছি। অনেক ক্ষেত্রে মাস্ট হচ্ছে আপনার এভিডেন্স সহ হয়, যেখানে এভিডেন্সটা ক্লিয়ার। যেমন ধরেন, অল দ্য স্ট্রিটস আর ওয়েট আউটসাইড, ইট ড্যাশ হ্যাভ রেইন। এখানে কি হবে? এখানে এভিডেন্স আছে, বৃষ্টি হয়েছে, বাইরের সকল রাস্তাগুলো ভেজা, সো এটার আনসারে হবে ইট মাস্ট হ্যাভ। বুঝতে পারছি? আচ্ছা, ইউজ টু হচ্ছে কোনো একটা কিছু ব্যাপারে আহ, মানে অভ্যাসবশত কোনো কিছু। যেমন যেমন আই এম ইউজ টু ওয়েকিং আপ আর্লি, ওয়েকিং আপ, এটা হচ্ছে উড বেটার কি? উড বেটার হচ্ছে কোন একটা কিছু বেটার অল্টারনেটিভ সাজেস্ট করা, বেটার অল্টারনেটিভ। যেমন ধরেন, আই উড বেটার লিভ আর্লি, আমি বরং তাড়াতাড়ি চলে যাই। এখানে আমার কোনটা করলে ভালো হয়, বেটার অল্টারনেটিভ, সেটা হচ্ছে আমি এখানে সাজেস্ট করতেছি। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে ওকে। আচ্ছা, জুবাই জিজ্ঞেস করছে স্ট্রিট ওয়েটের সাথে তো বাধ্য রুলস এর রিলেশন নেই, তাহলে মাস কেন হবে? ওই যে 2 নাম্বার রিজনটা এভিডেন্স। জুবাইয়ের মাস্টের ক্ষেত্রে তো আমি দুইটা বলছি, একটা হচ্ছে লিগাল অব্লিগেশন আর একটা হচ্ছে এভিডেন্স, কনক্রিট এভিডেন্স যদি থাকে সেক্ষেত্রেও মাস্ট। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা চলে যাই ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব বলতে বোঝায় যেই ভার্বের অবজেক্ট নেওয়ার ক্যাপাসিটি আছে সে ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের অবজেক্ট নেওয়ার ক্যাপাসিটি নাই সে হচ্ছে ইনট্রানজিটিভ। একটা উদাহরণ দেখি, আই ইট রাইস। এখানে রাইস হচ্ছে ইট ভার্বের অবজেক্ট। ওকে, আমি যদি বলি আই এম এ বয়,
তো এখানেও দুইটা স্ট্রাকচার সেম, আই এর জায়গায় আই, ইটের জায়গায় এম, রাইসের জায়গায় এ বয়। কিন্তু এখানে এ বয় কি এম ভার্বের অবজেক্ট? উত্তর হচ্ছে না। এ বয় আই এর বিকল্প পরিচয়, সে সাবজেক্টের বিকল্প পরিচয়। কিন্তু ওইখানে রাইস হচ্ছে ইট ভার্বের অবজেক্ট। আমি কি বুঝাতে পারছি? দেখেন, রাইস আর আই এক জিনিস না, রাইস আর আই এক জিনিস না, কিন্তু আমি কিন্তু এ বয় দুইটা একই জিনিস, একই ব্যক্তি। বুঝাতে পারছি কথাটা? দেখেন তো বুঝছেন নাকি? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। এখানে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস, এইখানে এই দুইটা একই জিনিস, মাঝখানের ভার্বটা কেবলমাত্র একটা কানেকশন তৈরি করে। যেমন এটাকে চাইলে প্যাসিভ করা সম্ভব, রাইস ইজ ইটেন বাই মি, কিন্তু এটাকে প্যাসিভ করা পসিবল না। এ বয় ইজ বিন বাই মি, এটা করা সম্ভব না। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি না পারিনি? আসেন ধরেন ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ বোঝার জন্য আরেকটা উপায়, আই প্লে ফুটবল। ওকে, এটা সম্ভব, আই প্লে ফুটবল, কোনো অসুবিধা নেই। এখানে যদি বলি দা সান রাইজেস, এরপর একটা অবজেক্ট দিতে পারবেন? দা সান রাইজেস এর পর একটা অবজেক্ট দিতে পারবেন? আমি আপনাদেরকে যদি আজকে সারাদিন সময়ও দেই, রাইজ ভার্বের পর একটা অবজেক্ট আপনি দিতে পারবেন না যেটা দিয়ে ভয়েস চেঞ্জ করা যায়। যেমন আপনি বলেন দা সান রাইজেস ইন দ্য ইস্ট, তা আপনি কি বলবেন? দা ইন দ্য ইস্ট ইজ রাইজেন বাই দ্য সান? সম্ভব? ভয়েস চেঞ্জ করা যাবে? ভয়েস চেঞ্জ করা সম্ভব না। এই জন্য ইনট্রানজিটিভ ভার্বের কোনো ভয়েস চেঞ্জ হয় না। রেগুলার প্রসেসে ইনট্রানজিটিভ ভার্বের কোনো ভয়েস চেঞ্জ হয় না। যেমন দেখেন, আই ডাইড, আই ডাইড, কিন্তু ডাই তো ভার্ব। এখন তারপর একটা অবজেক্ট দেন। আচ্ছা, সারাদিন চেষ্টা করেন, আই ডাইড কি, এরপরে কি অবজেক্ট কি দিবেন? কোনো অবজেক্ট আসবে না। মনে করেন আপনি দিলেন আই ডাইড এ ডেথ, আপনি কি বলতে পারবেন এ ডেথ ওয়াজ ডাইড বাই মি? ভয়েস চেঞ্জ করা যাবে? যাবে না। ইট ইজ নট পসিবল টু চেঞ্জ দ্য ভয়েস। সো ইন্ট্রানজিটিভ ভার্বের ধরার সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে ভয়েস চেঞ্জ করা যায় না, ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ করা যায়। সো ট্রানজিটিভ ভার্বের ডেফিনেশন কি? এ পাশে আগে লিখে রাখি ট্রানজিটিভ, এ পাশে লিখে রাখি ইনট্রানজিটিভ। তাহলে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভের, তাহলে ট্রানজিটিভ ভার্ব কি? অবজেক্ট নেওয়ার ক্যাপাসিটি আছে, অবজেক্ট নেওয়ার সামর্থ্য রাখে, সামর্থ্য রাখে। ওকে, ইনট্রানজিটিভ কি? অবজেক্ট নেওয়ার সামর্থ্য নাই, এটা হচ্ছে ইনট্রানজিটিভ। ঠিক আছে, ক্লিয়ার? তো ট্রানজিটিভ ইনট্রানজিটিভ কে আমরা শিখে গেলাম। সাধারণ সাধারণ নিয়মে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি, ভয়েস চেঞ্জ করা যায় না, ভয়েস চেঞ্জ করা যায়। ওকে, জিয়ন প্রশ্ন করেছেন ট্রানজিটিভে কি অলওয়েজ অবজেক্ট থাকবে? অবজেক্ট থাকাটা ম্যান্ডেটরি না, কিন্তু তার অবজেক্ট নেওয়ার ক্যাপাসিটি আছে। আপনি আই ইট রাইস না বলে আপনি আই ইট পর্যন্ত বলে রেখে দিয়েছেন, অসুবিধা নাই, তাতে সে ট্রানজিটিভই আছে, কিন্তু তার অবজেক্ট নেওয়ার ক্যাপাসিটি আছে, সে হয়তো নেয় নেয়। বুঝেন, আমার সামর্থ্য আছে একটা বাড়ি করার, আমি বাড়ি করি নাই, সেটা সমস্যা নেই, কিন্তু আমার সামর্থ্য আছে। আর এটাতে সামর্থ্যই নেই। ব্যাপারটা বুঝাইতে পারছি? ওকে, তখন আইডেন্টিফাই করবেন পরে অবজেক্ট দেওয়া যায় কিনা, কোনো অবজেক্ট বসানো যায় কিনা, তারপর একটা অবজেক্ট দেওয়া যাচ্ছে কিনা, এটা দিয়ে। ঠিক আছে? সামিউল বলতেছে হি ডাইড ইন এ কার অ্যাক্সিডেন্ট, তো হয় অবজেক্ট দেওয়া যাচ্ছে কি, এ কার অ্যাক্সিডেন্ট ওয়াজ ডেড বাই হিম। ভয়েস চেঞ্জ করা যাচ্ছে সামিউল? একটি কার অ্যাক্সিডেন্ট, তার দ্বারা মারা গিয়েছিল, বলা যাবে?
মাহবুব জিজ্ঞেস করেছেন আই এটা কি সেন্টেন্স হবে? হ্যাঁ হবে। সাবজেক্ট আছে, ভার্ব আছে, সেন্টেন্স হয়ে যাবে, কোনো সমস্যা নেই। অবজেক্ট দেওয়া যাচ্ছে না তো, সে অবজেক্ট না তো। হি ডাইড ইন এ কার অ্যাক্সিডেন্ট, এখানে ইন এ কার অ্যাক্সিডেন্ট তার অবজেক্ট না তো। বুঝতে পারছি, এটা অবজেক্ট না। আপনি মনে করছেন এটা অবজেক্ট, এটা অবজেক্ট না। আই এম এ বয় অবজেক্ট না। হি ডাইড ইন এ কার অ্যাক্সিডেন্ট যদি আমরা বলি, এখানে ইন এ কার অ্যাক্সিডেন্ট একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, সে অবজেক্ট না কিন্তু। অবজেক্ট সবসময় নাউন হয় বা প্রোনাউন হয়, অ্যাডভার্ব কখনো অবজেক্ট হয় না। স্যামুয়েল বুঝে গেছে? আমি যদি বলি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এখানে ইন দ্য ইস্ট কিন্তু কোনো অবজেক্ট না, সে একটা অ্যাডভার্ব। সে একটা অ্যাডভার্ব, সে নাউন বা প্রোনাউন না। এই ব্যাপারে আপনারা এই ক্লজ এবং ফ্রেজের ক্লাসে আপনারা বিস্তারিত শিখতে পারবেন। ঠিক আছে, জেনে রাখেন যেটা অ্যাডভার্ব না। আর সরি, এটা নাউন না, এটা অ্যাডভার্ব, এটা জেনে রাখেন আজকে। ওকে, গেল। চলে যাই আমরা তার পরেরটাই। হ্যাঁ, ওকে। এখানে একটা প্রশ্ন করেছে যে এখানে অ্যারাইভ এটা কি টাইপের ভার্ব, দেখি আপনারা পারেন নাকি। পোল কোশ্চেন 1 লঞ্চ করে দিলাম, রেসপন্স করেন। ওকে, সো আমি দেখতে পাচ্ছি মোটামুটি সবাই ভোট দিয়ে দিয়েছে। পোল কোশ্চেনটা ক্লোজ করে দিচ্ছি। আপনারা 78% সঠিক উত্তর করেছেন, আর বাকিরা একটু ভুল করেছেন। এটা সঠিক উত্তর হবে ইন্ট্রানজিটিভ ভার্ব, কারণ অ্যারাইভের পরে এই অ্যাট দ্য ক্লাসরুমটা এটা কোনো অবজেক্ট না কিন্তু। আপনি বলতে পারবেন অ্যাট দ্য ক্লাসরুম ওয়াজ অ্যারাইভড বাই আস, ঠিক আছে, এরকম কিন্তু বলা সম্ভব না। সো এখানে অ্যারাইভ হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, ইন্ট্রানজিটিভ। ওকে। মাহবুব বলতেছে ভাইয়া একটা সেন্টেন্স হতে তো সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট তিনটাই লাগে না, এই কনসেপ্টটাই তো ভুল। একটা সেন্টেন্স হতে সাবজেক্ট ভার্ব দুইটাই যথেষ্ট, অবজেক্ট কোনোই না। আমরা তো মনে করি কি সেন্টেন্সের 3 নাম্বার পার্টটা বোধহয় অলওয়েজ অবজেক্ট, ব্যাপারটা কিন্তু তা না। অবজেক্ট ইজ এ ডিফারেন্ট থিং। এখন তো এটা তো বুঝাইতে হলে অন্যভাবে বুঝাইতে হবে। দেখেন, আই এম, সেন্টেন্স শেষ। গো, সেন্টেন্স শেষ। এখানে কোনোটাতেই অবজেক্ট নাই। এটাতে সাবজেক্ট উজ্জ্ব আছে, সেটা হচ্ছে ইউ, সেন্টেন্স শেষ। সো সেন্টেন্স হতে এতটুকুই যথেষ্ট। এখন পরের পার্টে যেটা থাকে, আই এম এ বয়, এখানে এ বয় হচ্ছে, এটাকে বলে কমপ্লিমেন্ট। হি ইজ সিক, এখানে সিক কি, সে একটা অ্যাডজেক্টিভ, কাজেই সেও অবজেক্ট না। সেও কি, সে হচ্ছে কমপ্লিমেন্ট। হি রানস ফাস্ট, এখানে ফার্স্ট কি অবজেক্ট? উত্তর না, এখানে ফার্স্ট একটা অ্যাডভার্ব। এই অ্যাডভার্বটাই কি, এই অ্যাডভার্বটা হচ্ছে অ্যাডভার্ব। যদি পরের অংশটা নাউন কিংবা অ্যাডজেক্টিভ হয় এবং সে আগের অংশকে রেফার করে, যেমন সিক কে হি সিক, এ বয় কে আমি এ বয়, তাহলে আগের অংশকে রেফার করলে তাকে আমরা বলি কমপ্লিমেন্ট। আর তার বাইরে যে কোনো সময় অ্যাডভার্ব আসতে পারে, অ্যাডভার্ব গুলাকে বলে অ্যাডজাঙ্ক্ট। আই এম কিভাবে ভার্ব হয়? এম ভার্ব না।
শুধু লিসেন বললে সেন্টেন্স হবে? হ্যাঁ হবে, শুধু লিসেন বললে সেন্টেন্স হবে, কোনো অসুবিধা নেই। বুঝতে পারছি? সবাইকে বুঝতে পারছি? ইট ইজ নট নেসেসারি ফর এ সেন্টেন্স টু হ্যাভ এন অবজেক্ট। ইট ইজ নট নেসেসারি। অবজেক্ট কিছু কিছু সেন্টেন্সে হয় মাত্র। হ্যাঁ, বলছে আই এম কিভাবে সেন্টেন্স হলো? আই এম একটা সেন্টেন্স ধরো না, যেমন ধরো যে আমি, আপনি আসলেন, আপনি এসে আমাকে জিজ্ঞেস করলেন আর ইউ আবরার। আপনি আমাকে জিজ্ঞেস করলেন, আমি বললাম ইয়েস, ফুল স্টপ, আই এম, শেষ, সেন্টেন্স। অসুবিধা কি? অসুবিধা কি? একজন জিজ্ঞেস করলো হু ইজ আবরার, একজন জিজ্ঞেস করলো হু ইজ আবরার, আমি আনসারে বললাম আই এম। আই এম, অসুবিধা কি? অসুবিধা কি? কোনো সমস্যা নেই। ওকে। স্কুলের টিচাররা, হ্যাঁ, ছোটবেলায় আমাদের অনেক স্কুলের টিচাররা আসলে এগুলা ভুলভাল শিখায় আসছে, বুঝছেন? অনেক স্কুলগুলোতে বিশেষ করে যেগুলা একটু মানে সার্টিফাইড বা অনেক জায়গায় টিচার এগুলা ভুলভাল শিখাইছে, বুঝছেন? ওগুলো সঠিক নেই। আমি যেটা বলেছি, আমি জেনেই বলেছি, আমি দায়িত্ব নিয়েই বলেছি, আমার এই বর্ণনা সঠিক আছে, আপনারা আশ্বস্ত হতে পারেন আমি ভুল পড়াচ্ছি না। ঠিক আছে? আমি একটা বিন্দু ভুল পড়াচ্ছি না। আমি যেটা পড়াচ্ছি আমি জেনে বুঝেই পড়াচ্ছি ভাইয়া। ঠিক আছে? এখন অন্য কোনো টিচার যদি ভিন্ন পড়ায় থাকেন, সেটা তার ভুল হতে পারে, কিন্তু আমি ভুল করি না এখানে পড়াইতে। ওকে। কেউ যদি আপনাকে এর বাইরে অন্য কিছু বলে থাকে, তাকে যান, তাকে আস্ক করেন যে আবির ভাই এটা বলেছে আমাকে একজন ক্লাসে, ওনার ব্যাখ্যা কি সঠিক না ভুল। গো এন্ড আস্ক দেম। তারা স্টাডি করে আসুক, এসে দেখবে যে আমি ঠিকই বলেছি। বুঝতে পেরেছেন? আই এম ফুল কনফিডেন্ট অ্যাবাউট মাই লেকচার। ঠিক আছে? আমি কোনো ভুল বলি নাই কিন্তু। ওকে, ঠিক আছে। ইউ আর ওয়েলকাম। হ্যাঁ, আসেন তাহলে আমরা সামনের দিকে যাই। নন ফাইনাইট ভার্ব তিন প্রকার: জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। আমরা এই অংশ নিয়ে আলোচনা করব, কিন্তু আমাদের যথারীতি আমরা একটা ছোট ব্রেকে যাব। তো ব্রেক শেষে ইনশাল্লাহ আমরা আবার ক্লাসটা শুরু করব। এখান থেকে আমরা বাকি লেকচারটা শুরু করব, সেটা ইনশাল্লাহ 8টা 10-এ। ঠিক আছে? হ্যাঁ? যে এই পর্যন্ত যা পড়িয়েছি এগুলো আপনারা একটু প্রসেস করেন, ব্রেক করেন, নামাজ পড়ে এসে, নামাজ পড়ে এসে আমরা ইনশাল্লাহ 8টা 10-এ আবার শুরু করব। আমি কি ইংরেজি নিয়ে পড়েছি কিনা? হ্যাঁ, আমি ইংরেজি নিয়ে পড়েছি। আমার পঠিতব্য বিষয়, আমি ইংলিশে অনার্স এবং মাস্টার্স করা, এবং আমার স্পেশালাইজেশনই হচ্ছে এটা, ইংলিশ। এটাই আমার ফিল্ড অফ স্পেশালাইজেশন।
ওকে, আমাদের ব্রেক টাইম শেষ, আমি ফিরে আসছি। আপনারা কি ফিরে আসছেন কিনা? তাহলে আমরা ক্লাসটা আবার শুরু করবো ইনশাল্লাহ। একটু রেসপন্স করলে যদি দেখি যে মেজরিটি ফেরত আসছে, তাহলে আমি ক্লাস শুরু করবো। ওকে, আমি দেখতে পাচ্ছি মেজরিটি ফেরত আসছে, আমি ক্লাসটা শুরু করছি। আরে কি হলো? একটু জাস্ট মিনিট প্লিজ। হ্যাং খেলো নাকি? পিসি হ্যাং হয়ে গেছে। পিসি হ্যাং হয়ে গেছে, দাঁড়ান একটু দাঁড়ান। কি যন্ত্রণায় পড়লাম! আচ্ছা ভাই, আমি একটু লগ আউট করে আবার লগ ইন করতেছি। একটু জাস্ট মিনিট, একটু ওয়েট করা। জুম থেকে বের হয়ে আমি আবার জয়েন করতেছি।
ওকে, সো আমি ফেরত আসছি। আমার এখন মনে হয় ঠিক হয়ে আসছে, আশা করি সমস্যা হবে না। আসেন আমরা শুরু করি। তো নন ফাইনাইট ভার্ব আমরা আগেই বলেছিলাম, নন ফাইনাইট ভার্ব গুলা ভার্ব হয় না, অন্য কোনো পার্টস স্পিচ হয়। তো সেই পার্টস স্পিচ গুলা কি কি হয়? সেই নন ফাইনাইট ভার্ব যদি কখনো নাউন হিসেবে কাজ করে তাহলে সেটা হয় জিরান্ড। এক্ষেত্রে তার ভার্বের আইএনজি ফর্ম ব্যবহৃত হয় এবং তার পার্টস স্পিচ হয় নাউন। নন ফাইনাইট ভার্ব যদি কখনো ভার্বের আইএনজি কিংবা পাস্ট পার্টিসিপল ফর্ম কিংবা হ্যাভিং প্লাস ভি3, এই তিনটা ফরম্যাটের যে কোনোটা একটা কাজ করে এবং তার যদি পার্সন স্পিচ হয় অ্যাডজেক্টিভ তবে তাকে বলে পার্টিসিপল। আর যদি এটা টু প্লাস ভার্বের বেস ফর্ম হয় তাহলে সেটাকে বলে ইনফিনিটিভ। তো আমরা এখন এই তিনটা নিয়ে বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করব। জিরান্ড, জিরান্ড হচ্ছে কি? ভার্বের আইএনজি অ্যাজ নাউন, এটা হচ্ছে জিরান্ড, আর কিছুই না। দেখেন, জিরান্ড আইডেন্টিফিকেশন একটা বৈশিষ্ট্য হচ্ছে এটাকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। যেমন ধরেন, ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট, তা আপনি এটাকে রিপ্লেস করেন, ওয়াকিং কাটেন, বসান ইট ইজ এ গুড হ্যাবিট, সেন্টেন্স হয়ে যাবে। আই লাভ ওয়াকিং, এখানে ওয়াকিং ধরেন, কাটেন, এখানে ইট বসান, মিলে যাবে আই লাভ ইট। জিরানকে কেটে ইট বসাবেন, মিলে যাবে। যদি ইট বসাইলে মিলে যায় তাহলে সে জিরান, 100-100 শিওর, কোনো সন্দেহ নেই। ইউজ অফ জিরান, সাবজেক্ট হিসেবে জিরান আসতে পারে, যেমন ওয়াকিং ইজ এ গুড হিসেবে হ্যাবিট, এখানে সাবজেক্ট জিরান। আই লাভ ওয়াকিং, এখানে অবজেক্ট জিরান। অনেক ক্ষেত্রে জিরান কোনো একটা প্রিপোজিশনের অবজেক্ট হতে পারে। যেমন ধরেন, হি 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 ডিড ইট বাই ফোর্সিং, মি। এখানে ফোর্সিং একটা জিরান, যে হচ্ছে বাই প্রিপোজিশনের অবজেক্ট। মনে রাখবেন, প্রিপোজিশনের অবজেক্ট জিরান্ড হয়, এটা আমি লিখে দিচ্ছি। প্রিপোজিশনের অবজেক্ট জিরান্ড হয়, ঠিক আছে? এটা হচ্ছে জিরান্ডের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ওকে, তাহলে জিরান কি আমরা দেখে ফেললাম। নেক্সট চলে আসি ভার্বাল নাউন। ভার্বাল নাউন এক ধরনের জিরান, এক ধরনের জিরান, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং। যেমন নর্মাল জিরান কি? সিঙ্গিং ইজ গুড, এটা হচ্ছে নর্মাল জিরান। কিন্তু এটাকে যদি আমি কোনো একটা স্পেসিফিক পার্সনের সিঙ্গিং করি, দ্য সিঙ্গিং অফ রুনা লাইলা ইজ গুড, এক্ষেত্রে আমি কি করেছি? একটা স্পেসিফিক পার্সনের জিরান করেছি, রুনা লাইলার সিঙ্গিং। এইটাকে আমরা বলি হচ্ছে ভার্বাল নাউন। ভার্বাল নাউনের বৈশিষ্ট্য হচ্ছে সে একটা আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে বসে। লিখে দিচ্ছি, ভার্বাল নাউন আর্টিকেল ও প্রিপোজিশনের মাঝখানে বসে। কথা বুঝে গেছে? কথা কি বুঝে গেছে না বুঝা হয় নাই? ইয়েস নো ভেরি গুড বলেন দেখি, এইটা বুঝছেন কিনা সবাই? ভার্বাল নাউন কি সবাই বুঝছেন? কারো কোনো সন্দেহ আছে এটায়? আশা করি কারো কোনো সন্দেহ নাই, আলহামদুলিল্লাহ আমরা সবাই বুঝতে পারছি। আমি চলে যাচ্ছি পরেরটা। ওকে, পার্টিসিপল। পার্টিসিপল হচ্ছে তিন রকমের হয়। প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম, পাস্ট পার্টিসিপলটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস ভি3। এই তিন রকমের যে কোনো কিছু যদি অ্যাডজেক্টিভ আকারে কাজ করে তাহলে সে হচ্ছে পার্টিসিপল। জিরান্ড এবং পার্টিসিপল এসেনশিয়াল ডিফারেন্স হচ্ছে জিরান্ড অলওয়েজ নাউন হয় আর পার্টিসিপল অলওয়েজ অ্যাডজেক্টিভ হয়। পার্টিসিপল কি হয়?
অ্যাডজেক্টিভ হয়। এটাই হচ্ছে জিরান্ড এবং পার্টিসিপলের মধ্যে ডিফারেন্স। এক্সাম্পল যদি বলি, ফ্লাইং বার্ড। এখন প্রশ্ন করা হলে কেমন পাখি, উত্তর হচ্ছে উড়ন্ত পাখি। এখানে ফ্লাইং একটা পার্টিসিপল। ওকে, কথাটা বুঝাইতে পারছি? যেমন ধরেন ব্রোকেন হার্ট, কেমন হার্ট, ব্রোকেন হার্ট। তাহলে যে হার্টটা হচ্ছে নাউন, ব্রোকেনটা কি অ্যাডজেক্টিভ, তাহলে সে হচ্ছে একটা পার্টিসিপল। সবাই কি পার্টিসিপল জিনিসটা বুঝছি? যেমন এক্সাম্পল হতে পারে রোটেন টমেটোস, ড্রাঙ্ক ম্যান। তারপরে হতে পারে কি, হ্যাঁ, তারপরে আরো কি হতে পারে, যেমন রোটেন টমেটোস, ড্রাঙ্ক ম্যান, রোলিং স্টোন। রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এখানে রোলিং কি, উত্তর হচ্ছে পার্টিসিপল। এ বার্কিং ডগ সেলডম বাইটস। বার্কিং ডগ, কেমন ডগ, বার্কিং ডগ। এখানে বার্কিং হচ্ছে একটা পার্টিসিপল। বলতে হবে রোলিং স্টোনের রোলিং কি ধরনের পার্টিসিপল, রোলিং স্টোনের রোলিং কি ধরনের পার্টিসিপল, উত্তর করেন। উত্তর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। বার্কিং ডগের বার্কিং কি ধরনের, কি, বার্কিং ডগের বার্কিং কি, উত্তর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। একজন বলছে ভি3 দিয়ে একটা এক্সাম্পল দেন। এই যে বললাম রোটেন টমেটোস, রোটেন হচ্ছে ভি3। তারপরে হচ্ছে ড্রাঙ্ক ম্যানের ড্রাঙ্ক হচ্ছে ভি3। ব্রোকেন হার্টের ব্রোকেন হচ্ছে ভি3। কথা কি বুঝে গেছে? বুঝে গেছে না যায়নি? আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি। ঠিক আছে, পারফেক্ট পার্টিসিপল দিয়ে একটা এক্সাম্পল দেন ভাই। আচ্ছা, দিয়ে দিচ্ছি। দেখেন, হ্যাভিং গন দেয়ার, আই স মাই মাদার ওয়ার্কিং। আমি ওখানে যেয়ে দেখছি আমার মা কাজ করতেছে। তাহলে এই হ্যাভিং গনটা হচ্ছে একটা পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল মানেই হ্যাভিং দিয়ে শুরু হবে। হ্যাভিং দিয়ে শুরু হইলেই সে পারফেক্ট পার্টিসিপল হবে, হ্যাভিং ছাড়া কখনো সে পারফেক্ট পার্টিসিপল হবে না। ঠিক আছে, যে যেটা যেটা বলছেন আমি কিন্তু সব দেখাই দিচ্ছি। এখন কি পারবেন পরীক্ষায় আসলে এক্সাম্পল গুলা দেখে কি মনে রাখতে পারবেন? আমি কিন্তু দাগ দিয়ে দিচ্ছি কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, সব কিন্তু দাগ দিয়ে লিখে লিখে দিচ্ছি। মনে রাখতে পারবেন কিনা দেখি, একটু রেসপন্স দেখতে চাই। এখানে একজন জিজ্ঞেস করছে ওয়ার্কিং কি, এখানে ওয়ার্কিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, ওয়ার্কিং কি এখানে, ওয়ার্কিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, সামুরা একটা প্রশ্ন করেছেন, ভাইয়া পার্টিসিপল আর অ্যাডজেক্টিভ অপশনে দুইটা থাকলে কোনটা দিবেন? যদি প্রশ্ন করে কোন পার্টস অফ স্পিচ, তাহলে দাগ দিবেন অ্যাডজেক্টিভ। কারণ কি, অ্যাডজেক্টিভ মানে পার্টিসিপল কিন্তু কোনো পার্টস অফ স্পিচের নাম না। প্রশ্ন যদি আসে নিচে এখানে বার্কিং ডগের বার্কিং কোন পার্টস অফ স্পিচ, তাহলে আপনি পার্টস অফ স্পিচে তো পার্টিসিপল দাগ দিতে পারবেন না, তাহলে ওখানে দাগ দিবেন হচ্ছে অ্যাডজেক্টিভ। আর যদি প্রশ্ন করে বার্কিং ডগের বার্কিং কি, উত্তর হচ্ছে পার্টিসিপল। বুঝা গেছে? যদি প্রশ্নটা হয় কি, যদি প্রশ্নটা হয় কি, তাহলে আসবে টার্মিনোলজি। আর যদি প্রশ্নটা আসে কোন পার্টস অফ স্পিচ, তাহলে উত্তর আসবে অ্যাডজেক্টিভ। প্রশ্ন যেটা উত্তর সেটা। ঠিক আছে, ওকে। প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার দেখাইছি না? দেখাইছি, ঠিক আছে। এই ইনশাল্লাহ আমি দেখাই দিছি ভার্বের আইএনজি অ্যাডজেক্টিভ, যা যা দেখাইছি ওগুলাই একসাথে দেখাই দিছি সব। পাস্ট পার্টিসিপলের ব্যবহার দেখাইছি না? ভি3 অ্যাজ অ্যাডজেক্টিভ। তারপরে পারফেক্ট পার্টিসিপলের ব্যবহার, ওইটা আর লাগে না, ওটা হ্যাভিং প্লাস ভি3 থাকলেই হবে। তো এখানে এটা যেটা আছে জিরান্ড এবং পার্টিসিপলের ডিফারেন্স, এটা আপনাদের হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিচ্ছি। আমি বুঝাই দিচ্ছি অলরেডি, এই কথাগুলো এখানে লেখা আছে, আপনারা একটু দেখেন। একই কথাই, কোনো আলাদা কোনো কথা না। ইনফিনিটিভ কি, ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, ভার্বের
বেস ফর্ম হচ্ছে ইনফিনিটিভ। এক্সাম্পল কি? আই উড লাইক টু ইনভাইট ইউ। এখানে টু ইনভাইটটা হচ্ছে ইনফিনিটিভ, ঠিক আছে? ইউ মে, ইউ মে, ইউ মে লাভ টু know that we are all happy by the grace of Almighty Allah. এখানে টু নোটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ দিয়ে অনেক সময় উদ্দেশ্য বোঝায়। যেমন দেখেন, আই ওয়ান্ট টু পারসু হায়ার স্টাডিজ। এখানে টু পারসুটা হচ্ছে আমার উদ্দেশ্য, আমি কি চাই সেটা নির্দেশ করতেছে, ঠিক আছে? ওকে। জিয়ন জিজ্ঞেস করেছে বেয়ার ইনফিনিটিভটা কি জিরান্ড? আপনি মুখেই বলতেছেন বেয়ার ইনফিনিটিভ, তাহলে সে জিরান্ড কেন হবে? বেয়ার ইনফিনিটিভ তো ইনফিনিটিভই, জাস্ট এটা আগে টু থাকে না। বেয়ার ইনফিনিটিভ জানা লাগবে না আপাতত। বেয়ার ইনফিনিটিভটা আমি আপনাদেরকে যখন পজিটিভ পড়াবো তখন তার সাথে বেয়ার ইনফিনিটিভ দেখাই দিব। আজকে বেয়ার ইনফিনিটিভ মাথায় নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? এটা আরো পরের লেকচার, আজকে যদি বেসিকটা মাথায় রাখ, ঠিক আছে? ক্লাসের শেষে লাগলে আমি দেখাই দিব। লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব হচ্ছে নর্মালি একটা ভার্বের পরে অ্যাডভার্ব বসে, কিন্তু যদি একটা ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে তাকে লিঙ্কিং ভার্ব, ঠিক আছে? যেমন ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে লিঙ্কিং ভার্বটা কিরকম দেখেন, হি রানস, এখানে কি দিবেন? বসান। হি রানস, কেউ বলবেন ফাস্ট, কেউ বলবেন স্লোলি, কেউ বলবেন এভরিডে, এগুলোই তো বলবেন। এরা সব হচ্ছে অ্যাডভার্ব। নর্মালি একটা ভার্বের পরে ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব বসে, এটাই নিয়ম। এখন দেখেন, ইউ আর, এখানে কি দিবেন? ইউ আর গুড, ইউ আর বিউটিফুল, ইউ আর কি হতে পারে? ইউ আর নাইস, ইউ আর অ্যাট্রাকটিভ, ইউ আর আরো কি হতে পারে? যা ইচ্ছা দেন, যত দিবেন। এরা সবাই কি অ্যাডজেক্টিভ। যেই ভার্বটার পরে এই অ্যাডজেক্টিভ বসে সে হচ্ছে লিঙ্কিং ভার্ব, তার মানে এখানে আর একটা লিঙ্কিং ভার্ব। তো এরকম কিছু কিছু ভার্ব আছে যাদের পরে অ্যাডজেক্টিভ বসে, এদেরকে বলে লিঙ্কিং ভার্ব। তো এটা ধরার উপায় কি? এটা ধরার উপায়টা হচ্ছে এরকম, আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। লিঙ্কিং ভার্বের একটা লিস্ট আছে। আপনি এইভাবে দেন, ইট, এখানে ভার্ব গুড, এরকম বসান। এখন মাঝখানে শব্দ বসান। যেমন ধরেন ইট লুকস গুড, ইট ইজ গুড, ইট সিমস গুড, ইট সাউন্ডস গুড, ইট টেস্টস গুড, স্মেলস গুড, ঠিক আছে? তারপরে আরো কি হতে পারে? ইট অ্যাপিয়ার্স গুড। তারপরে আরো কি হতে পারে? স্মেল, সাউন্ডস, টেস্ট, অ্যাপিয়ার, ইট, আরো কি হতে পারে? ইজ, আরো কি হতে? ইট ফিলস গুড। এই যে শব্দগুলা দিলাম, এরা সবাই লিঙ্কিং ভার্ব। এরা সবাই কি? এরা সবাই লিঙ্কিং ভার্ব। কথা বুঝে গেছে? তো এই স্ট্রাকচারে ফেলবেন, এই পাশে ইট দিবেন, ওই পাশে গুড দিবেন। যদি তাতে মিলে যায় তাহলে সবগুলা হচ্ছে লিঙ্কিং ভার্ব। ইন্দ্রিয় সংক্রান্ত বিষয়গুলো কি লিঙ্কিং ভার্ব? ব্যাপারটা এরকম না, ইন্দ্রিয় সংক্রান্ত হইতে হবে এরকম না। তবে নর্মালি এগুলো ইন্দ্রিয় সংক্রান্ত অনেকগুলো আছে। তো ব্যাপারটা হচ্ছে যে সে পরে অ্যাডজেক্টিভ নেয় নাকি সে অ্যাডভার্ব নেয়। যদি সে পরে অ্যাডজেক্টিভ নেয় তাহলে সে লিঙ্কিং ভার্ব, আর যদি পরে সে অ্যাডভার্ব নেয় তাহলে সে লিঙ্কিং ভার্ব না। বুঝাইতে পারছি আরাফাত ভাই? ওকে। যেই ভার্বের পরে অ্যাডভার্ব না নিয়ে অ্যাডজেক্টিভ নেয় সেই হচ্ছে লিঙ্কিং। কনসেপ্ট ক্লিয়ার? আপনারা কি পারবেন এই লিঙ্কিং ভার্ব কি সবাই বুঝছি? দেখি একটু জানান দিই তো, সবাই বুঝছি লিঙ্কিং ভার্ব? হ্যাঁ, আওয়াজ টাওয়াজ নাই, সবাই মনে হয় ঘুমাই গেছে, কোনো আওয়াজ নাই। হুম।
একটা জি ভাইয়া লিখে পাঠাইতে কি অনেক কষ্ট? অনেকেই লিখে তো পাঠাচ্ছে। হুম। আচ্ছা ঠিক আছে, যাক এখন আওয়াজ পেয়ে ভালো লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা দেখলাম লিঙ্কিং ভার্ব কি জিনিস। আসেন আমরা চলে যাই তারপরে। পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব হচ্ছে নিজে না করে কাউকে দিয়ে করানো। নিজে না করে কাউকে দিয়ে করানো, এটা হচ্ছে পজিটিভ। যেমন দেখেন, রাইজ হচ্ছে নিজে উঠা, কোনো একটা কিছু উঠানো হলো রেইজ। ইট হচ্ছে নিজে খাওয়া, কোনো একটা কাউকে খাওয়ানো হচ্ছে ফিড। নিজে মনে করাটা রিমেম্বার, কাউকে মনে করাই দেওয়াটা হচ্ছে রিমাইন্ড। নিজে জানাটা নো, কাউকে জানানোটা হচ্ছে ইনফর্ম। নিজে দেখাটা হচ্ছে সি, কাউকে দেখানোটা হচ্ছে শো। নিজে বসাটা হচ্ছে সিট, কাউকে ঠিকঠাক করে দেওয়া হচ্ছে সেট। নিজে শিখাটা হচ্ছে লার্ন, কাউকে শিখানোটা হচ্ছে টিচ। নিজে শুয়ে থাকাটা হচ্ছে লাই, কাউকে শুইয়ে দেওয়া হচ্ছে লে। পজিটিভ ভার্ব কি জিনিসটা বুঝে গেছে? নিজে না করে কাউকে দিয়ে করানোটা হচ্ছে পজিটিভ। পারবেন সবাই পরীক্ষা আসলে? পারবেন না পারবেন না? ইনশাল্লাহ আমরা পারবো। তারপরটাই চলে যায় কগনেট ভার্ব। কগনেট ভার্ব হচ্ছে বাংলায় সমধাতুজ কর্ম, বুঝছেন সমধাতুজ কর্ম? ক্রিয়া ও কর্ম, এটা বুঝেন বাংলায় পড়াইছে কিনা ভাইয়া? একই ধাতু থেকে আগত। খুব এক ঘুম ঘুমিয়েছি, সেই একটা খাবার খেয়েছি। খাবার এবং খাওয়া একই রুট থেকে আগত, ঘুম এবং ঘুমানো হচ্ছে একই রুট থেকে আগত। জিনিসটা বুঝছেন? এটা হলো কগনেট ভার্ব এবং কগনেট অবজেক্ট। যেমন দেখেন, হি ডাইড, ডাইড এ ডেথ। এখানে ডাই এবং ডেথ একই রুট থেকে আগত। হি র্যান এ রেস, এটা হচ্ছে কগনেট ভার্ব, এটা হচ্ছে কগনেট অবজেক্ট। আই স্লেপ্ট এ স্লিপ, স্লিপ এবং স্লেপ্ট। ড্রিমড এ ড্রিম, এখানে ভার্ব এবং অবজেক্ট একই রুট থেকে আগত। এগুলো হচ্ছে কগনেট ভার্ব এবং কগনেট অবজেক্ট। এটা হচ্ছে কগনেট অবজেক্ট, আর এটা হচ্ছে কগনেট ভার্ব। আশা করি আমরা এটা বুঝছি, এটা খুবই সহজ। দেখি এখানে প্রশ্ন করেছে পোল কোশ্চেন টু, এডুকেশন ইজ এনলাইটেনিং, নিজের এখানে এনলাইটেনিংটা কি? দেখি আপনারা কে কি উত্তর করেন, তারপরে আমি আমারটা শেয়ার করি, চিন্তা করে আনসার করি। ওকে, আমি পোল কোশ্চেন ক্লোজ করে দিচ্ছি, দেখি কে কি আনসার করেছেন। আপনারা 71% সঠিক আনসার করেছেন, আর বাকিরা একটু ভুল করেছেন। হ্যাঁ, তো কোথায় ভুলটা করেছেন আমি একটু ধরাই দিই। স্ক্রিন দেখা যাচ্ছে?
কথা শোনা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে না এখনো? আচ্ছা, হ্যাঁ, নেট একটু ডিস্টার্ব করে, ঢাকায় বৃষ্টি হচ্ছে তো এই জন্য। ওকে, সো আমি একটু ধরাই দিই, দেখেন। আপনি মনে করেন শিওর না যে এটা কি জিরান না পার্টিসিপল, আপনি এক কাজ করেন, এভাবে পড়েন: এডুকেশন ইজ গুড, এডুকেশন ইজ ব্যাড, এডুকেশন ইজ বিউটিফুল, এডুকেশন ইজ নেসেসারি। এখন আমাকে বলেন, গুড, ব্যাড, বিউটিফুল, নেসেসারি, এরা কি? এরা কি? গুড, ব্যাড, বিউটিফুল, নেসেসারি, এরা কি? অ্যাডজেক্টিভ। তাহলে এনলাইটেনিং এখানে কি? বলেন, এনলাইটেনিং তাহলে এখানে কি? এনলাইটেনিং অ্যাডজেক্টিভ। তো ভার্বের আইনজি যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে সে কি হবে? ভার্বের আইনজি যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে সে কি হবে? উত্তর হচ্ছে পার্টিসিপল। টেকনিকটা কি বুঝতে পারছেন? আমি কিভাবে সলভ করছি, টেকনিকটা কি বুঝা গেছে? সব সময় এভাবে করবেন, ঠিক আছে? হ্যাঁ, ওকে, ঠিক আছে। আসেন, ইনফিনিটিভ কেন না? ইনফিনিটিভ হচ্ছে ভার্বের টু প্লাস ভার্ব ফর্ম, টু প্লাস ভার্বের বেস। এখানে কি কোনো টু আছে? এই বাক্যে কোনো টু আছে আপু? কোনো টু নাই। এনলাইটেনিং কি ভার্বের আইএনজি ফর্ম, সে কি বেস ফর্ম? সে কোনো বেস ফর্ম না। এই জন্য এটার আনসার ইনফিনিটিভ না, ঠিক আছে? ওকে, আসেন আমরা চলে যাই তারপরেরটায়। এখানে বিগত বিসিএস এর কোশ্চেন গুলো আছে, আপনারা সলভ করেন। সময় দিচ্ছি 2 মিনিট, 1 2 3 4 5। 2 মিনিটে 5টা প্রশ্ন উত্তর লেখা। চিন্ময় প্রশ্ন করতেছে, হোয়াট দিয়ে প্রশ্ন করে আনসার পেলে নাউন না ভাইয়া? না, সবসময় নট নেসেসারিলি হোয়াট দিয়ে প্রশ্ন করলে আপনি নাউন পাবেন, ইট ইজ নট নেসেসারি, ঠিক আছে? 1 থেকে 5 আনসার লিখে পাঠান। আসেন আমরা সলভ করি। একের আনসার কি হবে? একের আনসার হবে ডি, স্যান্ড। স্যান্ড শব্দটা একই সাথে নাউন এবং ভার্ব দুইটাই হয়, ঠিক আছে? আচ্ছা, হুইচ ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড এবিলিটি? এবিলিটি শব্দের ভার্ব ফর্ম কি হবে? উত্তর হচ্ছে এনাবল, কাউকে অ্যাবল করা হচ্ছে এনাবল। ফ্লাইং, ফ্লাইং বার্ড, লুক এট দ্য ফ্লাইং বার্ড, এটা কি? ফ্লাইং কি হবে বলেন? কেমন বার্ড? ফ্লাইং বার্ড, উত্তর কি হবে? পার্টিসিপল। হি কন্টেম্পলেটেড ম্যারিং হিজ কাজিন, এখানে কন্টেম্পলেটেড কি, কিভাবে করবে? এভাবে পড়েন,
হি কন্টেম্পলেটেড ইট, মিলে কিন্তু, রাইট? তাহলে এখানে উত্তর হবে জিরান্ড। তারপর হচ্ছে দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ওয়াকিং। এই যে প্রিপোজিশনের পরের অবজেক্ট কি হয়, কে বলতে পারবে? প্রিপোজিশনের পরের অবজেক্ট নাউন হয়, তাহলে এখানে আনসার কি হবে? উত্তর হচ্ছে জিরান্ড। ঠিক আছে, ওকে। আসলে আমরা চলে যাই এইটা, 6, 7, 8, 9 সলভ করেন সবাই 2 মিনিট। ওকে, আসেন আমরা সলভ করি। 6 নাম্বার প্রশ্ন করেছে লস্ট অপরচুনিটি, কেমন অপরচুনিটি? লস্ট অপরচুনিটি, তাহলে লস্ট কি হবে? উত্তর হচ্ছে পার্টিসিপল। রিডিং ইজ এন এক্সেলেন্ট হ্যাবিট, বসান ইট ইজ এন এক্সেলেন্ট হ্যাবিট, মিলছে, তাহলে এটা কি হবে? উত্তর হচ্ছে জিরান্ড। রিটায়ার্ড অফিসার, কেমন অফিসার? রিটায়ার্ড অফিসার, তাহলে সে কি হবে? পার্টিসিপল। এই রোলিং স্টোন গ্যাদার্স দ্য মোস্ট, কেমন স্টোন? উত্তর হচ্ছে রোলিং স্টোন, তাহলে রোলিং কি হবে? উত্তর হচ্ছে পার্টিসিপল। ভোকাবুলারি এবং প্রিপোজিশন মুখস্থ করবেন, আপনাদের জন্য হোমওয়ার্ক। উইথ দ্যাট নোট উই আর কামিং টু দ্য এন্ড অফ আওয়ার টুডেজ ক্লাস। বেশ লম্বা প্রিপোজিশন লিস্ট, লালগুলো আগে মুখস্থ করে তারপরেই করবেন। আর এক্সাম্পলের যে সেন্টেন্স গুলো আছে, প্রিপোজিশন মনে রাখার সবচেয়ে বড় টেকনিক হচ্ছে এক্সাম্পলের সেন্টেন্স মুখস্থ করে ফেলা। ঠিক আছে, সেন্টেন্স মুখস্থ হলে প্রিপোজিশন অটোমেটিক কনটেক্সট ওরিয়েন্টেড চলে আসে। ঠিক আছে, ওকে। সো উইথ দ্যাট নোট উই আর কামিং টু দ্য এন্ড অফ আওয়ার টুডেজ ক্লাস। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন, না হলে আজকে এখানেই শেষ। আপনারা চাইলে রেজ হ্যান্ড করতে পারেন, কারো কোনো প্রশ্ন থাকলে চাইলে রেজ হ্যান্ড করতে পারেন, আমি আনসার দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, একজন জিজ্ঞেস করছেন স্যান্ড ভার্বের ব্যবহার। স্যান্ড ভার্বের ব্যবহার মানে হচ্ছে কোনো একটা কিছুকে পলিশ করা। ঠিক আছে, হ্যাঁ, এটাকে বলে স্যান্ড। যেমন যেমন বলে স্যান্ড ইট ডাউন, এটাকে পলিশ করে একদম ইয়ে করে দাও, এরকম বলে। ঠিক আছে, সো আমি এই মুহূর্তে আর কোনো রিজন দেখতে পাচ্ছি না। দ্যাটস অল ফর টুডেজ ক্লাস, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইয়াকে সুন্দরভাবে শেষ করার জন্য। তাহলে আপনাদের আগামীকাল থেকে ছুটি থাকছে, আগামী রবিবার পর্যন্ত ছুটি থাকছে। সোমবার থেকে আপনাদের ক্লাস আবার শুরু হবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।